সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। এই লেকচারে আমরা ডিভিডেন্ড পলিসির শুধুমাত্র একটা প্রবলেম সলভ করব এবং এটা হচ্ছে মডেলের একটা প্রবলেম। এই প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা সর্বোচ্চ চেষ্টা করবা যে কোনোভাবে অঙ্কটা আয়ত্তে নিয়ে আসতে। তাহলে দেখা যাক, অ্যান ইঞ্জিনিয়ারিং কোম্পানি হ্যাজ এ কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল 15%। তাহলে কস্ট অফ ইকুইটি দেওয়া আছে কত পার্সেন্ট? 15%। দ্য কারেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম ইজ টাকা 30 লাখ অ্যাট দ্য রেট অফ টাকা 30 পার শেয়ার। তাহলে মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, দ্যাট মিনস ভ্যালু অফ দ্য ফার্ম আছে কত? 30 লাখ এবং প্রতিটা শেয়ারের দাম কত? 30 টাকা। শো দ্যাট আন্ডার অ্যাজাম্পশন, আমাদেরকে অ্যাজাম্পশনে দেখাতে বলছে দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ডের পেমেন্টটা ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ দ্য ফার্মকে প্রভাবিত করে না। তাহলে নিচে কি তথ্য আছে আরও? অ্যাজিউম ভ্যালুস ফর নিউ ইনভেস্টমেন্ট 9 লক্ষ টাকা, আর্নিং 5 লক্ষ টাকা, টোটাল ডিভিডেন্ড 3 লক্ষ টাকা। তাহলে এই প্রশ্নটা একটু আমরা অ্যানালাইসিস করে নিই। প্রথমে লেখা আছে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল অথবা কস্ট অফ ক্যাপিটাল অথবা ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কত পার্সেন্ট? 15%। এরপরের লাইনে লেখা আছে ভ্যালু অফ দ্য ফার্ম 30 লক্ষ টাকা এবং প্রতিটা শেয়ারের দাম কত? 30 টাকা। আমাদেরকে মডেলে দেখাতে বলছে ডিভিডেন্ডের পেমেন্টটা ভ্যালু অফ দ্য ফার্মকে প্রভাবিত করে না। তাহলে আমরা যখন মডেলের মেইন থিম পড়ছিলাম সেখানেও কিন্তু এই বিষয়টা পড়ছিলাম। ডিভিডেন্ডটা এখানে ইরিলিভেন্ট, কারণ ডিভিডেন্ডের কারণে ভ্যালু অফ দ্য ফার্মে প্রভাব পড়ে না। তাহলে এখানে সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে বলছে। প্রশ্নে আরও কিছু ইনফরমেশন আছে, নিউ ইনভেস্টমেন্ট আছে, আর্নিং আছে, টোটাল ডিভিডেন্ড আছে। তাহলে এখন ডিভিডেন্ডের কারণে ভ্যালু অফ দ্য ফার্মে প্রভাব পড়ে নাকি পড়ে না সেটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমাদেরকে একবার ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে হবে, আর একবার ডিভিডেন্ড ডিক্লেয়ার না করে ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে হবে। তাহলেই বলা যাবে এটা ডিভিডেন্ডের কারণে ভ্যালু অফ দ্য ফার্মে প্রভাব পড়ে নাকি পড়ে না। তাহলে আমরা দেখি প্রথমে সলিউশনটা। হিয়ার দিয়ে আমরা লিখছি, প্রশ্নে যেগুলো ছিল সেগুলো, প্রশ্নে যেই ইনফরমেশনগুলো ছিল সেগুলোকে একটু ছোট করে লিখলাম আর কি। কস্ট অফ ইকুইটি হচ্ছে 15% অথবা 0.15, ভ্যালু অফ দ্য ফার্ম ভি হচ্ছে কত? 30 লাখ, মার্কেট প্রাইস পার শেয়ার P0 কত? 30 টাকা। তাহলে এই তিনটে ইনফরমেশন প্রশ্নে সরাসরি ছিল। এরপরে আমরা যে এখানে এন দেখতে পাচ্ছি, এন এর মানটা প্রশ্নে ছিল না। তাহলে এনটা আমরা কীভাবে পাচ্ছি? নাম্বার অফ শেয়ার এন ইকুয়াল, তাহলে ভ্যালু অফ দ্য ফার্ম কত? 30 লাখ, প্রতিটা শেয়ারের দাম কত? 30 টাকা। তাহলে 30 লাখকে যদি আমরা 30 দ্বারা ভাগ করি, নাম্বার অফ শেয়ার পাবো কত? 1 লাখ। এরপরে ডিভিডেন্ড প্রশ্নে ছিল 3 লক্ষ টাকা, কিন্তু আমাদের দরকার ডিভিডেন্ড পার শেয়ার। তাহলে ডিভিডেন্ড পার শেয়ার কীভাবে পাবো? তাহলে টোটাল ডিভিডেন্ড কত ছিল? 3 লাখ। তাহলে এই 3 লাখকে যদি আমরা নাম্বার অফ শেয়ার, অর্থাৎ নাম্বার অফ শেয়ার কত কিনা 1 লাখ দ্বারা ভাগ করি তাহলে কত টাকা পাবো? 3 টাকা। তাহলে নিশ্চয়ই তোমরা এই দুটি ইনফরমেশন বুঝতে পেরেছো। তাহলে এনটা কীভাবে পাইছি? ভ্যালু অফ দ্য ফার্মকে প্রতিটা শেয়ারের প্রাইস দ্বারা ভাগ করছি। এরপরে ডিভিডেন্ড পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ ইয়ার D1 কীভাবে পাইলাম? টোটাল ডিভিডেন্ডকে, টোটাল ডিভিডেন্ড প্রশ্নে কত ছিল? 3 লাখ, 3 লাখকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করছে, তাহলে কত? 3। তাহলে এই ক্যালকুলেশনগুলো করার পরে এখন ওরা আমাদেরকে বলছিল কি ডিভিডেন্ডের পেমেন্টটা ভ্যালু অফ দ্য ফার্মকে প্রভাবিত করে না। তাহলে একবার ডিভিডেন্ড ডিক্লেয়ার করে দেখবো, আরেকবার ডিভিডেন্ড ডিক্লেয়ার না করে দেখবো। তাহলে কি বের করবো? ডিভিডেন্ড ডিক্লেয়ার করে এবং ডিভিডেন্ড ডিক্লেয়ার না করে ভ্যালু অফ দ্য ফার্ম বের করবো। তাহলেই বলা যাবে প্রভাবিত করে না কি করে না। তাহলে দেখা যাক, ইফ ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড, রিকোয়ারমেন্ট 1 কি লিখলাম? ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড। তাহলে ডিভিডেন্ড যদি ডিক্লেয়ার করা হয়, প্রথমে আমরা মার্কেট প্রাইস পার শেয়ার সূত্র দিলাম, দ্যাট মিনস P0 সূত্র দিলাম, D1 প্লাস P1 ডিভাইডেড বাই 1 প্লাস K। তাহলে এখান থেকে আমরা P1 এর মান বের করবো, কারণ P0 এর মান প্রশ্নে ছিল। তাহলে P0 এর মান প্রশ্নে কত ছিল? 30 টাকা ছিল। তাহলে এখন আমরা P0 এর মান 30 টাকা বসে দিলাম। এরপরে 1 প্লাস K, তাহলে 1 তো আসেই, আর K এর মান কত? 0.15, আর মাইনাস D1 এর মান কত? 3, কারণ এখানে ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে বলছে, তাই D1 এর মান লিখছি কত? 31.5। এখানে যে ক্যালকুলেশনগুলো আছে এগুলো তোমরা অবশ্যই পারবা, কারণ আগের লেকচারগুলোতে এই ক্যালকুলেশনগুলো অনেকবার দেখানো হয়েছে। তাহলে আমরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে প্রথমে কি বের করছি? P1 বের করছি। এখন বের করবো নাম্বার অফ নিউ শেয়ার। নাম্বার অফ নিউ শেয়ার ডেল্টা এন ইকুয়াল I মাইনাস E প্লাস ND1 ডিভাইড বাই P1। তাহলে I এর মান প্রশ্ন ছিল, নিউ ইনভেস্টমেন্ট 9 লাখ, E এর মান নট ইনকাম 5 লাখ টাকা প্রশ্ন ছিল। এরপরে N এর মান হচ্ছে কত? N এর মান 1 লাখ, আর D1 এর মান লিখবো কারণ এটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে তাই। আর P1 এর মান কত? 31.5। ক্যালকুলেশন করলে আসবে 22,222.222। এখন আমরা বের করবো কি? ভ্যালু অফ দ্য ফার্ম।
তাহলে ভ্যালু অফ দ্য ফার্ম ভি ইকুয়াল এন প্লাস ডেল্টা এন ইন্টু পি ওয়ান মাইনাস আই প্লাস ই নিচে 1 প্লাস কে। তাহলে প্রত্যেকটা মান আমাদের কাছে আছে। এন এর মান আছে 1 লাখ, ডেল্টা এন আছে কত, একটু আগে বের করছি। এরপরে পি ওয়ানও একটু আগে বের করছি। আই এর মান তো প্রশ্নেই আছে, ই এর মানও প্রশ্নে আছে, কে এর মান প্রশ্নে সরাসরি আছে। এখন ক্যালকুলেশন করলে কত পাবো, 30 লাখ পাবো। তাহলে আমরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে দেখলাম ভ্যালু অফ দ্য ফার্ম কত, 30 লাখ, অর্থাৎ কোনো প্রভাব পড়ে নাই। এখন আমরা দেখবো ডিভিডেন্ড ডিক্লেয়ার না করে। তাহলে রিকোয়ারমেন্ট 2, ইফ ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার্ড, একই কাজটাই আবার করব। মার্কেট প্রাইস পার শেয়ার পি জিরো সমান ডি ওয়ান প্লাস পি ওয়ান ডিভাইডেড বাই 1 প্লাস কে। এখানেও আমরা সব কিছুর মান বসাবো আর পি ওয়ানটা বের করবো। সব কিছুর মান বলতে এখানে আমরা ডি ওয়ানের মানটা বসাতে পারবো না, কারণ এখানে ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে না বলছে। তাহলে পি জিরোর মান বসালাম, কে এর মান বসালাম, ডি ওয়ানের মান বসে নেই কারণ ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে না তাই। আর ক্যালকুলেশন করলে আনসার কত আসবে, 34.5। এটা হচ্ছে পি ওয়ানের মান। এখন আমরা নাম্বার অফ নিউ শেয়ার বের করবো। তাহলে নাম্বার অফ নিউ শেয়ার ডেল্টা এন ইকুয়াল আই মাইনাস ই প্লাস এন ডি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান। সব মান বসাবো, শুধু কিসের মান বসাবো না, ডি ওয়ানের মান বসাবো না, কারণ এখানে ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে না। আর পি ওয়ানের মান একটু আগে বের করছি কত, 34.5। ক্যালকুলেশন করলে 11,594.2029। এখন সর্বশেষ হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম ভি ইকুয়াল এন প্লাস ডেল্টা এন ইন্টু পি ওয়ান মাইনাস আই প্লাস ই ডিভাইডেড বাই 1 প্লাস কে। তাহলে এন এর মান 1 লাখ, ডেল্টা এন একটু আগে পাইছি, পি ওয়ান তারও আগে পাইছি, আই এর মান ই এর মান প্রশ্নে সরাসরি ছিল, কে এর মানও প্রশ্নে ছিল। ক্যালকুলেশন করলে কত আসছে, 30 লাখ। তাহলে আমরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে দেখলাম, আবার ডিভিডেন্ড ডিক্লেয়ার না করেও দেখলাম। দেখা যাচ্ছে দুইটাতেই ভ্যালু অফ দ্য ফার্ম কত আসছে, 30 লাখ আসছে। তার মানে প্রভাব পড়ে না। এই জন্য বলা হচ্ছে এখানে ডিভিডেন্ডটা ইরিলিভেন্ট, অর্থাৎ কোথায়, এমএম মডেলে ডিভিডেন্ডটা ইরিলিভেন্ট, কারণ এখানে ভ্যালু অফ দ্য ফার্মে কোনো প্রভাব পড়ে না। কার কারণে, ডিভিডেন্ডের কারণে। তাহলে শেষে ফিনিশিং দিলাম কীভাবে, ফ্রম অ্যাবভ ক্যালকুলেশন উই ক্যান সে দ্যাট দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। তাহলে উপরের ক্যালকুলেশন হতে আমরা দেখতে পাই ডিভিডেন্ডের কারণে এখানে ভ্যালু অফ দ্য ফার্মে কোনো প্রভাব পড়ে নাই। প্রশ্ন যদি প্রুফ করতে বলো তাহলে আমরা লিখবো প্রুফ, আর যেহেতু দেখাতে বসে তাকে লিখলাম শোন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে যদি না বুঝো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো যত সহজ করা যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।